প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর কোয়ান্টাম তত্ত্ব ও পদার্থের দ্বৈত সত্তা এই অধ্যায়ের পার্ট 7-এর ক্লাস করব। বলেছিলাম এর আগের ক্লাসে যে আগের ক্লাসটা শেষ ক্লাস, কিন্তু ক্লাসটা বড় হয়ে যাচ্ছিল বলে এই ক্লাসটার প্রয়োজন পড়ল। আজকেরই আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলব। এই অধ্যায়ে আমরা প্রধানত জানব ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায়। আগের ক্লাসে অর্থাৎ পার্ট 6-এর ক্লাসে ঠিক আমরা কি শিখেছিলাম? আমরা লাস্ট জেনেছিলাম ডি বগলি প্রকল্প। ডি বগলি প্রকল্প কী ছিল? ডি বগলি বলেছিলেন যে বিকিরণ যেহেতু প্রধানত তরঙ্গ হওয়া সত্ত্বেও কখনো কখনো কণার ন্যায় আচরণ করে, তাই ওনার মতে যে প্রকৃতি যেহেতু প্রতিসাম্য পছন্দ করে, তাই যারা প্রধানত কণা তারাও কখনো কখনো তরঙ্গের ন্যায় আচরণ করতে পারে। সেই ধরে নিয়ে উনি একটি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে আমরা বলি ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বা জড় তরঙ্গ বা পদার্থ তরঙ্গ। আগের ক্লাসে সেই পদার্থ তরঙ্গের রাশিমালা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। প্রথমে বিকিরণের ক্ষেত্রে কেমন আসে, এবার সেই সমীকরণটা সাধারণের ক্ষেত্রে কেমনভাবে প্রয়োগ করা যায়। যদি আগের ক্লাসের শেষ অংশটুকুনি একটু আমরা মনে করে নেওয়ার চেষ্টা করি, শিখেছিলাম যে বিকিরণের ক্ষেত্রে ল্যামডা সমান হয় h/p। এইচটা ছিল প্ল্যাঙ্কের ধ্রুবক আর পিটা হচ্ছে বিকিরণের ভরবেগ। বিকিরণকে যখন আমরা ফোটন কণা হিসেবে ধরছি, পিটা ওই বিকিরণের ফোটন কণার ভরবেগ, ল্যামডাটা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। তারপরেই ডি বগলি বললেন এই সমীকরণটা কেবলমাত্র বিকিরণের নয়, যে কোনো কণার ক্ষেত্রে প্রযোজ্য। উনি বললেন এম ভরের কণা যদি ভি বেগে গতিশীল থাকে, সেক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ল্যামডা সমান হবে h/mv। কারণ আমরা জানি পিটা ভরবেগ, পিটাকে আমরা mv আকারে লিখতে পারি। m × v মানে কি? কণাটির ভরবেগ। এই হলো ডি বগলি তরঙ্গ বা পদার্থ তরঙ্গ বা জড় তরঙ্গ। আমরা এখান থেকে রাশিমালাও প্রতিষ্ঠা করেছিলাম। আজকের ক্লাসের বিষয়বস্তু প্রথমে আমরা কি জানব? আমরা প্রথমে ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করব। বলেছিলাম আগের ক্লাসে যে ডি বগলি কিন্তু গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন, এক্সপেরিমেন্টাল প্রুফ পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারেননি। পরীক্ষা দ্বারা প্রমাণ করতে গেলে কি করতে হবে? ইলেকট্রনের যে অপবর্তন ঘটছে বা তরঙ্গ যে ধর্মগুলো দেখায়, যেমন অপবর্তন, ব্যতিচার, সমবর্তন, তাদের মধ্যে কোনো একটি ধর্ম ইলেকট্রন যে দেখাচ্ছে সেটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো সেটা উনি প্রমাণ করতে পারেননি। সেটা কে প্রমাণ করেছিলেন? কারা প্রমাণ করেছিলেন? কে বলা ভুল, দুজন মিলে প্রমাণ করেছিলেন, ডিভিশন ও জার্মান। 1927 সালে প্রমাণ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা সেই পরীক্ষাটা একটু বোঝার চেষ্টা করব আর বোঝার চেষ্টা করব যে কিভাবে ইলেকট্রনকে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বা ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে প্রমাণ করা গেল এই পরীক্ষার সাহায্যে। একটা কথা ক্লাসের শুরুতে ভালো করে আমরা মাথায় প্রবেশ করিয়ে নিই যে ইলেকট্রন প্রধানত কণা, কিন্তু আমরা ইলেকট্রনকে কি দেখাবো? ইলেকট্রন তরঙ্গের ন্যায় আচরণ করে, এটা আমরা দেখাতে চাইছি। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের দেখাতে হবে যে ইলেকট্রনের অপবর্তন ঘটছে অথবা ব্যতিচার ঘটছে অথবা সমবর্তন ঘটছে। মানে তরঙ্গ যে ধর্মগুলো দেখায় তাদের কোনো একটি ধর্ম ইলেকট্রন যে দেখাচ্ছে সেটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করি, কিন্তু তার আগে আমরা ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাটা প্রতিষ্ঠা করব, তারপরেই আমরা প্রমাণটা করব। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু প্রথমেই লিখি ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। লেখা উচিত গতিশীল ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। একটা ইলেকট্রন যদি গতিশীল হয় তার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা কিন্তু যে কোনো কণার ক্ষেত্রে, এই যে আগের ক্লাসে যেটা শিখেছিলাম, যে কোনো কণার ক্ষেত্রে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো আমরা লিখি এম ভরের ইলেকট্রন কে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে
ত্বরান্বিত করলে, আচ্ছা এখানে খেয়াল রেখো, ত্বরান্বিত বলতে আমি বোঝাচ্ছি অ্যাক্সিলারেশন, ত্বরণ সহ গতিশীল করা। কি লিখলাম? ত্বরান্বিত করা মানে ত্বরণ সহ গতিশীল করা, বোঝা গেল? ত্বরান্বিত করলে ইলেকট্রন কর্তৃক অর্জিত বেগ, ইলেকট্রন কর্তৃক অর্জিত বেগ ছোট হাতের ভি হলে, খেয়াল রাখবে এখানে যেন গুলিয়ে না যায়, ভিটা হচ্ছে ক্যাপিটাল ভি বিভব পার্থক্য, আর স্মল ভি বেগ, কার বেগ? ইলেকট্রনের বেগ। আচ্ছা এখানে একটা স্মল এম ইলেকট্রনের ভর। আমরা জানি আধানকে, যে কোনো আধানকে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে, ধরো এ আর বি এই দুটো বিন্দুর বিভব পার্থক্য অর্থাৎ ভি এ মাইনাস ভিবি যদি ভি হয়, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি হয়, একটা আধান কিউ আধান কি হয়? ছেড়ে দিলে, যে কোনো আধান, ধনাত্মক বা ঋণাত্মক আধানের কথা বলি, আধান ছেড়ে দিলে ও সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গতিশীল হয়। ধনাত্মক আধান হলে, ঋণাত্মক আধান হলে বিপরীত ঘটনা ঘটে। আর যেই আধানটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, ওর কী হবে? স্থিতিশক্তি কমে, গতিশক্তি বাড়ে। আমরা প্রমাণ করেছিলাম তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে, আধান কর্তৃক অর্জিত গতিশক্তি সমান ওর স্থিতিশক্তি হ্রাস। কতটা গতিশক্তি অর্জন করেছে? ধরলাম ওর এখানে বেগ ছিল ভি, বি বিন্দুতে যাওয়ার ফলে বেগ হলো এখানে বেগ ছিল এ বিন্দুতে, ছেড়ে দিয়েছি যেহেতু বেগ 0, আর এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে বেগ কত হলো? স্মল ভি। ফলে অর্জিত গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার সমান কত? যেটুকুনি স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে। কতটা স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে সেটা কি করে নির্ণয় করব? সেটা আমরা নির্ণয় করব কিভাবে? আধান ইন্টু বিভব পার্থক্য করে। আধানটা কি? যে আধানটা গতিশীল, আর ভিটা কি? ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। কোন দুটি বিন্দুর মধ্যে? আধানটি যে দুটো বিন্দুর মধ্যে গতিশীল। এটা কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে শিখেছিলাম। এখানে লিখে রাখতে পারো, আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে কি করেছিলাম? শিখেছিলাম। এবারে আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। আমরা কি করেছি দেখো, ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে ত্বরান্বিত করেছি। তাহলে ইলেকট্রন কর্তৃক অর্জিত বেগ ভি হলে আমরা লিখতে পারি, দেখো ইলেকট্রন কর্তৃক অর্জিত গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার সমান কত? কিউ ইন্টু ভি, আধান ইন্টু বিভব পার্থক্য। কিন্তু এখানে কিউ লেখার থেকে কি লেখা উচিত? ই লেখা উচিত। কেন? কারণ ইলেকট্রনের আধান আমরা জানি ছোট হাতের বা স্মল লেটার ই দ্বারা লেখা হয়। ই এর মানও আমরা সবাই জানি, ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ফলে আমরা এখানটা কিউ না লিখে ই লিখলাম, বোঝা গেল? এরপরে দেখো আমরা এখান থেকে গণনা করে দেখাতে পারি এম ভি স্কোয়ার সমান কত? 2 ই ইন্টু ভি, তাই তো? ফলে আমরা লিখতে পারি, দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার, কী করলাম? এম স্কোয়ার ভি স্কোয়ার কীভাবে এলো? এখানে এম দিয়ে গুণ করছি, ফলে এখানেও এম দিয়ে গুণ করতে হবে, 2m ই ভি। দুপারে এম দিয়ে গুণ করলাম, করলে এপারে এম স্কোয়ার হয়ে যাবে। ফলে পরের লাইনে এম ভি সমান কত এলো? √2m ই ভি। এটা কি বের হলো? এটা কি নির্ণয় করা গেল? বের হলো নাকি? কি যে বলছে, বের হয়। এটা কি নির্ণয় করলাম আমরা? ইলেকট্রনের ভরবেগ কত বের করলাম? √2m ই ভি। অর্থাৎ একটা ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে তার ভরবেগ কত হয় তার রাশিমালা বের করলাম। ভরবেগটা কত হয়? √2m ই ভি। ফলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো ইলেকট্রনের, আমি সরে যাচ্ছি না, আচ্ছা লিখে নাও, ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য, ভরবেগ যেহেতু আমরা নির্ণয় করে ফেলেছি, তাহলে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য আর বের করার কোনো অসুবিধা নাই, কারণ সূত্রটা আমরা জানি h/p, প্লাঙ্কের ধ্রুবক বাই কণাটির ভরবেগ। ফলে আমরা লিখতে পারি, এই তলায় না লিখে পাশে লিখছি, ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কত আসবে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা যদি লিখি, কি দ্বারা লিখবো? ল্যামডা। ল্যামডা সমান কত? h/, কত ছিল সূত্রটা? পি, ভরবেগ। ভরবেগের জায়গায় আমরা এখানে কত লিখতে পারি? √2m ই ভি। দেখো একটা ইলেকট্রন গতিশীল হলে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা কেমন হয় সেটা একটু প্রতিষ্ঠা করলাম। ও আরেকটা কথা খেয়াল রাখবে তোমরা, এই সমীকরণটাকে একটু আলাদা রূপে প্রকাশ করা যায়। কিভাবে? ল্যামডা সমান লেখা হয় h/√2m ক্যাপিটাল ই। ক্যাপিটাল ইটা কি?
ক্যাপিটাল ই হচ্ছে স্মল ই ইন্টু ভি। এটাকে কি বলা হয় যেন? স্মল ই ইন্টু ভি, মনে পড়ছে তো? আধান ইন্টু বিভব। কি আধান ইন্টু বিভবটা কি? স্থিতিশক্তির হ্রাস সমান গতিশক্তির বৃদ্ধি। তাই ইটাকে আমরা গতিশক্তি বলি। আর গতিশক্তিটা কিভাবে নির্ণয় করা যায়? আধান ইন্টু বিভব পার্থক্য। তাই এই সমীকরণটা, অর্থাৎ ল্যামডা সমান এইচ বাই √2m ইভি, অনেক সময় এইভাবেও লেখা থাকে √2m ই। ইভি পরিবর্তে ক্যাপিটাল ই, ইভি মানে স্থিতিশক্তি, ক্যাপিটাল ই মানে গতিশক্তি। এই হলো ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। আশা করি বোঝা গিয়েছে। খুব সহজ ব্যাপার, এখানে ভরবেগটাকেই পরিবর্তন করে এখানে দিয়েছে। এবার একটু আমরা মানগুলো বসিয়ে দেখি কেমন মানটা আসে। এটা তো রাশিমালা প্রতিষ্ঠা করলাম, মানগুলো বসাই। এখানে কার কার মান বসাতে পারবো এই সমীকরণে? দাঁড়াও একটু পরিষ্কার করি বোর্ডটা। এখনো আমরা কোনো পরীক্ষার মধ্যে যাইনি, মানে শুধুমাত্র ডি বগলির সমীকরণটাই ব্যবহার করে রাশিমালাগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, তাই তো? পরীক্ষা শিখব ডিভিশন জার্মান কিভাবে প্রমাণ করলেন যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মও আছে। কণা তো আছে আমরা জানি, ইলেকট্রনকে কণা হিসেবেই তো শিখেছি এতদিন। আচ্ছা দেখো, এই যে আমরা ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করেছি, এই রাশিমালায় আমরা মানগুলো বসাবো। কার কার মান বসাচ্ছি দেখো। এম এর মান, সমীকরণটা লিখি এখানে পুনরায় লিখে নিই, ল্যামডা সমান এইচ বাই √2m ইভি। এই তো, এগুলো মুছে দেওয়া লাগবে না। এমটা কি? ইলেকট্রনের ভর। আমরা জানি তো ইলেকট্রনের ভর কত। এম এর মান এখানে লিখে দিই। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻³ কেজি। আচ্ছা, ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটাও জানি আমরা, 1.6 × 10⁻19 কুলম্ব। এইচ প্লাঙ্কের ধ্রুবক, এটারও মান জানি, 6.626 × 10⁻34 জুল পার সেকেন্ড। আচ্ছা, ভিটা কিন্তু জানি না। কেন জানি না? ভি হচ্ছে ইলেকট্রনকে কত বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করা হয়েছে। আমরা ভি এর মানটা বসাতে পারবো না। এখন যে পরীক্ষা করছে সে 5 ভোল্টের মধ্যে দিয়ে চালনা করতে পারে, 6 ভোল্টের মধ্যে দিয়ে চালনা করতে পারে, যে কোনো মানের বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করতে পারে। ফলে আমরা ভি এর মান এখানে বসাবো না, আমরা ভিটাকে ফাঁকা রাখবো। ভি এর মান পরিবর্তনশীল। দেখো এখানে বসিয়ে দিলে ল্যামডা সমান এইচ এর ভ্যালু কত? 6.626 × 10⁻34 √2m মানে কত? 9.1 × 10⁻31। ইলেকট্রনের ভর কত? 1.6 × 10⁻19। আর ভিটা থাকলো। এটা গণনা করলে দেখবে আসবে 12.27 × 10⁻10/√v মিটার। মানে ল্যামডার মান এলো 12.27/√v অ্যামস্ট্রং। এই হলো গতিশীল ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। অর্থাৎ কি, একটি ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে, গতিশীল করলে ইলেকট্রনটি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এই যে রাশিমালাটা প্রতিষ্ঠা করলাম। ধরো তুমি একটা পরীক্ষা করলে যে ইলেকট্রনকে 54 ভোল্ট, আমি 54 ভোল্ট বলছি বলে যে 54 ভোল্টের মধ্যে দিয়ে চালনা করতে হবে এরকম নয়, যে কোনো মানের বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করতে পারো। আমি 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে, মানে 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে কত তরঙ্গ দৈর্ঘ্য পাই একটু দেখি। দেখো ভি এর মান, এই যে ভি এর মানটা আমি কত বসাচ্ছি? ভি এর মান বসাচ্ছি 54 ভোল্ট। তুমি অন্য কোনো মানও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি পাঠাচ্ছি 54 ভোল্ট, আমাদের পরীক্ষায় কাজে লাগবে তাই আগে থেকে নির্ণয় করে নিলাম। ল্যামডা সমান কত হবে? 12.27/√54 করলে, গণনা করলে দেখবে আসবে 1.66 অ্যামস্ট্রং। অর্থাৎ
একটি ইলেকট্রনকে, মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, একটি ইলেকট্রনকে 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে ইলেকট্রনটি তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনকে যদি আমরা সমতুল্য তরঙ্গ হিসেবে ধরি, তার তরঙ্গ দৈর্ঘ্য কত আসবে? 1.66 অ্যাংস্ট্রম। এটা একটু আমি পাশে লিখে রাখি, এটা কাজে লাগবে আমাদের, খুব গুরুত্বপূর্ণ কাজে। আমরা এই সমীকরণ থেকে দেখলাম যে ইলেকট্রনকে 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে ল্যামডা আসে 1.66 অ্যাংস্ট্রম। আশা করি এই গণনা থেকে কোথাও অসুবিধা নেই, ক্যালকুলেশনে বসিয়ে দেবো, গণনা করলেই উত্তর এসে যাবে। এখন এইটা হলো সমীকরণ। ডি ব্রগলির প্রকল্প থেকে আমরা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের একটা সমীকরণ প্রতিষ্ঠা করলাম, তার একটা মান নির্ণয় করলাম। এবার আমরা পরীক্ষাটার মধ্যে যাব, যে ডিভিশন জার্মার কি পরীক্ষা করেছিলেন, কিভাবে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, বা ইলেকট্রন অপবর্তন ধর্ম দেখাচ্ছে। ওনারা প্রকৃতপক্ষে দেখিয়েছিলেন অপবর্তন ধর্ম। আমরা জানি অপবর্তন কেবলমাত্র কারা দেখায়? তরঙ্গ যারা, বা যাদের প্রকৃতি তরঙ্গ, তাদেরই কেবলমাত্র অপবর্তন ঘটে। ডিভিশন জার্মার ইলেকট্রনের অপবর্তন পরীক্ষা করেছিলেন। অপবর্তন পরীক্ষাটা কি একটু বোঝার চেষ্টা করি। সেই পরীক্ষাটা বুঝলে আমরা ডি ব্রগলি প্রকল্পটার আরও ভালো করে উপলব্ধি করতে পারবো। চলো এবার আমরা শিখব কি তাহলে, যে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যে পরীক্ষামূলক প্রমাণ, বা ডিভিশন জার্মারের পরীক্ষা। ওই মানটা লেখা থাক, কাজে লাগবে। চলো তাহলে লেখা যাক। আমরা শিখব ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরীক্ষামূলক প্রমাণ। ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরীক্ষামূলক প্রমাণ। কেমন ব্যাপারটা দেখো, আমরা বললাম যে ইলেকট্রনের যে তরঙ্গ আছে সেটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? ইলেকট্রনের ব্যতিচার, অপবর্তন বা সমবর্তন কোনো একটি ধর্ম আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ডিভিশন এবং জার্মার দুজন বিজ্ঞানী 1927 সালে জার্মার 1927 সালে এই পরীক্ষাটা করেছিলেন। কি করেছিলেন? ওনারা ইলেকট্রনের ডিফ্র্যাকশন বা অপবর্তন পরীক্ষা করেছিলেন। অপবর্তন আশা করি তোমরা সবাই জানো, তবু একটু ছোট্ট করে বলে দিই। কি অপবর্তন? আমরা জানি বিকিরণ, বা আরও সহজ কথায় বললে আলো এক প্রকার তরঙ্গ, আর আলো কি হয়? সরল রেখায় চলে, এটা কিন্তু আমরা জানি, তাই তো? কিন্তু দেখা গিয়েছে আলোক তরঙ্গ শব্দ তরঙ্গের ন্যায় গতিপথ সরলরেখা না হয়ে বেঁকে যেতে পারে। অর্থাৎ আলোক তরঙ্গ আমরা এতদিন জানতাম সরল রেখায় যায়, কিন্তু আলোক তরঙ্গেরও বেঁকে যাওয়ার ঘটনা ঘটতে পারে, বা আলোক তরঙ্গ বেঁকে যেতে পারে। এই যে ঘটনা, এটাকে বলা হয় অপবর্তন। অর্থাৎ খুব সহজ কথায় বললে, তরঙ্গের যে সরলরেখা বরাবর চলে বলে আমাদের যে ধারণাটা ছিল সেটা ঠিক নয়। তরঙ্গও বেঁকে যেতে পারে, আলোও বেঁকে যেতে পারে, বা যে কোনো তরঙ্গ বেঁকে যেতে পারে। এই ঘটনাকে বলা হয় অপবর্তন। কি দেখানো যায়? আমরা দেখাতে পারি, যদি খুব সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে আলো যায়, আলো তো সরলরেখায় যায় জানি, কিন্তু যদি খুব সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে আলো যায়, এই ছিদ্রটা, যে ছিদ্রটাকে আমরা বলছি এ দ্বারা লিখে, এই ছিদ্রটার বেধ কত? এ। ছিদ্রটা যদি খুব সূক্ষ্ম হয়, খুব সূক্ষ্ম মানে কতটা সূক্ষ্ম যেন, ছিদ্রের এই যে বেধটা এই তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় খুবই কম, অর্থাৎ এটা ভেরি ভেরি লেস দ্যান যদি ল্যামডা হয়,
তখন কি হয় যেন এই ছিদ্র দিয়ে আলো অতিক্রম করার সময় বা তরঙ্গ অতিক্রম করার সময় কি হয়, তরঙ্গটা বেঁকে যায়, তরঙ্গ এরকমভাবে বেঁকে যায়, সরলরেখায় না গিয়ে এরকমভাবে বেঁকে যেতে পারে। এই ঘটনাকে বলা হয় অপবর্তন। বোঝা গেল? অর্থাৎ তরঙ্গ খুব সূক্ষ্ম, তরঙ্গের থেকে খুব সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় বা কোনো তীক্ষ্ণ কিছু ধার ঘেঁষে যাওয়ার সময় তরঙ্গের গতিপথ বেঁকে যায়, এই ঘটনাকে বলা হয় অপবর্তন। আমরা অপবর্তন, আলোর অপবর্তন যারা শিখেছো জানো, অপবর্তনের ক্ষেত্রে প্রমাণ করা যায় যে অপবর্তন হলে কি হয় যেন পর্দার ওপর ব্যতিচারের মতো, ব্যতিচারে যেমন পরপর আলো অন্ধকার অঞ্চল হয়, এখানেও আলো অন্ধকার অঞ্চল হয়, কিন্তু ওরকম সব জায়গার আলোকিত অঞ্চলের উজ্জ্বলতা একই রকম বা সব জায়গায় অন্ধকার একই রকম হয় না। এখানে কি হয় যেন দেখা যাবে এক জায়গায় আলোর তীব্রতা খুব বেশি, তারপরে আস্তে আস্তে আলোর তীব্রতা হ্রাস পেতে থাকে, এরকম ঘটনা ঘটে। ব্যতিচারে যেটা কি হয়েছিল, এখানে আলোকিত অঞ্চল, তারপরে অন্ধকার অঞ্চল, তারপরে ফের আলোকিত অঞ্চল, সেই আলোকিত অঞ্চলের তীব্রতা একই ছিল, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে একই হয় না। এটাকে আমরা তীব্রতার লেখচিত্র এঁকেছি, মানে বোঝাতে চাইছি এই জায়গায় আলোর তীব্রতা সবচেয়ে বেশি, তারপরে যত যাচ্ছি আস্তে আস্তে আলোকিত অঞ্চল পাচ্ছি পর্দার ওপর, কিন্তু তীব্রতাটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আমরা দেখাতে পারি এই যে অঞ্চলগুলো, এই যে যেখানে আলোকিত অঞ্চল হয়েছে এগুলোকে বলা হয় চরম বিন্দু, আর যেখানে যেখানে অন্ধকার অঞ্চল হয়েছে এই যে গোল গোল দিয়ে দিলাম, যেখানে তীব্রতা হ্রাস পাচ্ছে সেখানে কি হয়, অবম বিন্দু। আমরা কি দেখাতে পারি যেন, আমরা দেখাতে পারি যে চরম বিন্দু বা অবম বিন্দু গঠনের শর্ত প্রতিষ্ঠা করতে পারি। আলোর ক্ষেত্রে প্রমাণ করেছিলাম এ সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা হয়, এটাই হচ্ছে এনতম অবম বিন্দু গঠনের শর্ত। এনতম অবম বিন্দু মানে ধরো এটা হলো কি প্রথম অবম বিন্দু, এটা দ্বিতীয় অবম বিন্দু, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তৃতীয় অবম বিন্দু গঠনের শর্ত। এনতম অবম বিন্দু গঠনের শর্ত কি, এ সাইন থিটা সমান এন ল্যামডা। থিটা এনটা কি, থিটা এন হচ্ছে আলোক রশ্মি বা তরঙ্গটা যত কোণে বিক্ষিপ্ত হচ্ছে, যতক্ষণে ঘুরে যাচ্ছে, আর এটাকে এই ছিদ্রের বেধ। বোঝা গেল? এটা হলো আলোর অপবর্তন। আলোর অপবর্তন দেখা যায় খুব ভালো কোথায় যেন, ব্লেডের যে তীক্ষ্ণ ধার আছে ওই তীক্ষ্ণ ধারে লেজার রশ্মি ফেললে বা আলোক তরঙ্গ ফেললে দেখা যায় আলোর গতিপথ বেঁকে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই যারা অপবর্তন পড়েছো এতদিনে জেনে গিয়েছো ব্যাপারটা। এই হলো অপবর্তন। এখন দেখো এক্স রশ্মি বা ইলেকট্রনের কথা পরে বলছি। এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি দৃশ্যমান আলোর তুলনায় খুবই কম। অর্থাৎ এক্স রশ্মি বা গামা রশ্মির অপবর্তন হতে গেলে এই ছিদ্রটা আরও সূক্ষ্ম হতে হবে। আমি বললাম তো অপবর্তন হওয়ার মূল শর্তটা কি, অপবর্তন হওয়ার মূল শর্ত হলো এই যে ছিদ্রটা তার বেধ খুবই কম হতে হবে, কার, তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় খুবই কম হতে হবে, তবেই অপবর্তন ঘটবে। এই যে এক্স রশ্মি বা গামা রশ্মি এদের তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র হয় বলে এদের অপবর্তন কিন্তু এইসব সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে গেলে হয় না, কারণ এই ছিদ্রের তুলনায় এদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, মানে ছিদ্রটাকে আরও ছোট হতে হবে। এরকম সূক্ষ্ম ছিদ্র আমরা প্রকৃতিতে খুব কম পাই, খুব কম বস্তু আছে যাদের ছিদ্র অত সূক্ষ্ম, কার তুলনায়, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট হতে হবে। তখন দেখা গেল যে এক্স রশ্মির অপবর্তন কোথায় হয় যেন, কঠিন পদার্থের কেলাস গঠন আমরা পড়েছি, কঠিন পদার্থের মধ্যে আমরা কেলাসের অনেক স্তর পড়ি না, দেখা যায় কিছু কিছু কঠিন পদার্থের কেলাসের মধ্যে, যেমন সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন তোমরা নিশ্চয়ই জানো, সোডিয়াম ক্লোরাইডের একটা কেলাসের ওপর এক্স রশ্মি এসে পড়লে এক্স রশ্মির অপবর্তন ঘটে, যেটাকে ব্র্যাগ বলে একজন বিজ্ঞানী প্রতিষ্ঠা করেছেন, ব্র্যাগস ল। আমি এখানে লিখি ব্র্যাগের সূত্র প্রতিষ্ঠা করেছিলেন। কি বলেছিলেন, আমরা যদি কঠিন পদার্থের মধ্যে দেখি কোনো একটি কঠিন পদার্থ, ধরো নিকেলের কথা বলি, যদি আমরা লোহার কথা বলি, যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কথা বলি, কি হয় যেন এই কঠিন পদার্থগুলোর মধ্যে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, এই কণা নিয়ে গঠিত বলে আমরা ধরে নিই কঠিন পদার্থের, আর দুটো কণার মধ্যে দূরত্বকে আন্তরাণবিক দূরত্ব বলে। এদের মধ্যে দূরত্ব যদি যে কোনো দুটো, এই যে স্পেসিংয়ের মধ্যে দূরত্ব যদি ডি হয়, ব্র্যাগ বললেন যে এখানটা যদি এক্স রশ্মি এসে পড়ে এক্স রশ্মির অপবর্তন হবে, এক্স রশ্মি এরকম গতিপথ বেঁকে যাবে, মানে এখানটা যেমন ছিদ্রের মধ্যে দিয়ে তরঙ্গ যাওয়ার ফলে পর্দার ওপর কি হলো, পরপর আলোকিত অন্ধকার অঞ্চল হলো, সেখানে যদি আমরা এখানে একটা কোনো একটা ক্রিস্টাল রাখি, ধরো নিকেলের ক্রিস্টাল রাখলাম, নিকেলের ক্রিস্টাল রেখে দিলাম, দিয়ে কি করলাম, এখানে এক্স রশ্মি এসে ফেললাম, দেখবে এই সামনে পর্দা রাখলে এই পর্দার ওপর
পরপর আলোকিত অন্ধকার অঞ্চল হবে এর মতোই। একদম এখানে ছিদ্রের মধ্যে দিয়ে দৃশ্যমান আলো যাওয়ার ফলে যেমন অপবর্তন ঝালর হচ্ছিল, এখানেও ঘটবে। কিন্তু এক্স রশ্মির জন্য এই ছিদ্রের মধ্যে কাজ করে নিকেলের এই কেলাসের মধ্যবর্তী দূরত্বগুলো ছিদ্রের ন্যায় কাজ করে। সেক্ষেত্রে উনি সূত্র প্রতিষ্ঠা করলেন। ব্যাক কি প্রমাণ করলেন দেখো, ব্যাক বললেন যে এনতম অববিন্দু গঠনের সূত্র হচ্ছে 2d সাইন থিটা এন সমান এন ল্যামডা, যেটা দৃশ্যমান আলোর ক্ষেত্রে আমরা কেমন প্রমাণ করেছিলাম, এ সাইন থিটা এন সমান এন ল্যামডা হয়। এক্স রশ্মির ক্ষেত্রে এক্স রশ্মির অপবর্তন কিন্তু এরকম ছিদ্রের মধ্যে হবে না, আমি কারণটা বলে দিলাম। কোথায় হয়? কঠিন পদার্থের কেলাসের মধ্যে দিয়ে, কারণ কঠিন পদার্থের অণুগুলোর আন্তরণবিক ডিস্টেন্স এই যে ডি এর মান খুব ক্ষুদ্র হয়, তখনই কিন্তু এক্স রশ্মির অপবর্তন ঘটে। এক্স রশ্মির অপবর্তন হলে এনতম অববিন্দু গঠনের শর্ত কি, 2d সাইন থিটা এন সমান এন ল্যামডা। থিটা এন নিশ্চয়ই বুঝতে পারলে কত কোণে বিক্ষিপ্ত হলো বা ডিফ্র্যাক্টেড হলো, অপবর্তন ঘটলো। অপবর্তন কোণ বলা হয় থিটা এনকে। আর ডিটা কি, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বা ইন্টারমলিকুলার স্পেসিং, এই যে দুটো স্তরের মধ্যে দূরত্ব বলা হয়। আর এন ল্যামডা নিশ্চয়ই তোমরা জানো কি। এখন দেখো প্রথম অবমবিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রথম অবমবিন্দুর ক্ষেত্রে এন এর ভ্যালু d1 হয়ে যাবে, ফলে 2d সাইন থিটা 1 সমান ল্যামডা হবে। বোঝা গেল? এটা কার ক্ষেত্রে? এটা এক্স রশ্মির অপবর্তনের ক্ষেত্রে। এখন দেখো আমি শুরুতেই বারবার একই কথা বলছি, অপবর্তন মানে কি, তরঙ্গের গতিপথটা বেঁকে যাওয়া, ছিদ্র বা সূক্ষ্ম ধারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই ছিদ্রটা কত হতে হবে, খুব সূক্ষ্ম। এখন ইলেকট্রন গতিশীল হলে, আমরা একটু আগেই শিখেছিলাম, ইলেকট্রন গতিশীল হলে কত ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে, 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গতিশীল হলে ইলেকট্রনের সঙ্গে যে জড় তরঙ্গ বা পদার্থ তরঙ্গ সৃষ্টি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল 1.66 অ্যাংস্ট্রম। অর্থাৎ ইলেকট্রনের অপবর্তন হতে গেলে এই যে ডিস্ট্যান্সটা এর থেকেও কম হতে হবে। আমাদের এমন একটা পদার্থের ওপর ইলেকট্রন এনে ফেলতে হবে যাদের মধ্যবর্তী অণুগুলোর দূরত্ব 1.66 অ্যাংস্ট্রমের কম। আমরা যদি এরকম একটা গতিশীল ইলেকট্রন এনে এই নিকেলের ওপর ফেলি, সেখানে দেখা যায় এই পর্দার ওপর আলোকিত অন্ধকার অঞ্চল সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ইলেকট্রনেরও অপবর্তন ঘটছে। কেন? আমি তো দেখতে পাচ্ছি। দেখো যুক্তিটা বোঝার চেষ্টা করো, কেন আমি এই কথাগুলো বলছি। কারণ এখানে আমি দৃশ্যমান আলো পাঠিয়ে দেখলাম পর্দার ওপর এরকম পরপর চরমবিন্দু অববিন্দু গঠিত হয়েছে। আবার এক্স রশ্মি নিকেলের মধ্যে দিয়ে ফেলে দেখলাম সেই চরমবিন্দু অববিন্দু গঠিত হয়েছে। মানে এখানেও অপবর্তন হয়েছে, এখানেও অপবর্তন হয়েছে। পরে ডিভিশন জার্মার কি পরীক্ষা করলেন, ওনারা এক্স রশ্মি না ফেলে এই নিকেল ক্রিস্টালের মধ্যে দিয়ে কি করলেন, ইলেকট্রনকে গতিশীল করলেন, ইলেকট্রনকে ফেললেন। তুমি ভাবো, ইলেকট্রনকে গতিশীল করে এর উপর আপাতিত করলেন। করার পর কি দেখলেন পর্দার ওপর এইভাবে অপবর্তন ঝালর গঠিত হয়েছে। আগের দুটো ক্ষেত্রে যেরকম হচ্ছিল, অর্থাৎ দৃশ্যমান আলোর ক্ষেত্রে বা এক্স রশ্মির ক্ষেত্রে যেমন হচ্ছিল, ইলেকট্রনের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটছে। আর দেখা গেল তার প্রথম অববিন্দুর মান এই সমীকরণের সঙ্গে, প্রথম অববিন্দুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যেটা হয় এই সমীকরণের সঙ্গে মিলে যাবে। দেখো আমরা একটু পরে প্রতিষ্ঠা করব। ফলে ওনারা কি করলেন, ইলেকট্রনের যে অপবর্তন হচ্ছে সেটা প্রমাণ করে দেখালেন। অর্থাৎ ইলেকট্রনেরও যে তরঙ্গ ধর্ম আছে সেটা প্রমাণিত হয়ে গেল। কেন প্রমাণিত হলো বুঝলে? অপবর্তন কারা দেখায়? কেবলমাত্র তরঙ্গ যাদের প্রকৃতি তারাই অপবর্তন দেখায়। আর যেহেতু ইলেকট্রনের অপবর্তন ঘটছে, তাই আমরা বলতে পারি ইলেকট্রন এক প্রকার তরঙ্গ। এখন ডিভিশন জার্মার কি পরীক্ষা করেছিলেন? এইভাবে ইলেকট্রন রশ্মিকে নিকেল ক্রিস্টালের ওপর ফেলে পর্দার ওপর আলোকিত অন্ধকার অঞ্চল দেখেছিলেন? না, দেখা যাবে না ওরকম আলোকিত অন্ধকার অঞ্চল। ওনারা মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করেছিলেন, ডিটেক্টর। আমরা ওনাদের পরীক্ষাটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখাবো? আশা করি বুঝতে পারলে। আমরা ইলেকট্রনের অপবর্তন পরীক্ষা দেখাবো। তার জন্য কি আমরা দেখাবো না, ওনারা যেভাবে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটার জন্য বোঝার চেষ্টা করব। সেই পরীক্ষাটা কিভাবে করেছিলেন তার একটা ছবি আঁকি, একটু সহজ সরল রূপ প্রকাশ করি যে কিভাবে পরীক্ষাটা করলেন। দেখো, এগুলো আলোর অপবর্তন বা এক্স রশ্মির অপবর্তনের কথা বললাম। তবে একটা কথা খেয়াল রেখো, আমি বারবার বলছি, অপবর্তন হতে গেলে ছিদ্রটার বেধ তরঙ্গ দৈর্ঘ্যের থেকে খুবই ক্ষুদ্র হতে হবে। কি পরীক্ষা করলেন? এখানে একটা ফিলামেন্ট নিলেন, ধাতুর তৈরি ফিলামেন্ট আছে।
এখানে কি করলেন, একটা প্লেট রাখলেন, যেটাকে কি বলা হচ্ছে, ক্যাথোড প্লেট। না বলছি প্লেট। আর এখানে খুব সূক্ষ্ম ছিদ্র, ধাতুর তৈরি, এগুলো সব ধাতুর তৈরি। ফিলামেন্টটা কোনো একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলেন, ব্যাটারির সঙ্গে যুক্ত করলেন। আচ্ছা, এটা ক্যাথোড। আর কি করলেন, আর এখানে একটা প্লেট নিলেন, এটাকে ব্যাটারির, এখানেও একটা ব্যাটারি আছে নেগেটিভ, অনেকগুলো ব্যাটারি সমষ্টি অ্যাকচুয়ালি, এটাকে পজিটিভ প্লেটের সঙ্গে যুক্ত করলেন। এটা ক্যাথোড, এটা অ্যানোড প্লেট। আসলে এতগুলো ব্যাটারি যুক্ত করার কারণ হচ্ছে উচ্চ বিভব পার্থক্য বা বিভবটা পরিবর্তন করতে পারি, বোঝা গেল। আচ্ছা, এর সামনে কি করলেন, একটা নিকেলের ক্রিস্টাল নিলেন, নিকেল ক্রিস্টাল, বা আমরা সহজ কথায় বুঝবো যে নিকেলের একটা পাদ নিলেন। ক্রিস্টালের মধ্যে না এই আণবিক স্তরগুলো এইরকমভাবেই থাকে, এরকমভাবেই থাকে। যখন আমরা ক্রিস্টাল গঠনগুলো বুঝবো আরও আমাদের কাছে পরিষ্কার হবে। মানে এরকমভাবে স্তরে স্তরে সজ্জিত হয়ে নিকেলের পাতটা গঠিত হয়েছে বলে আমরা মনে করতে পারি। আচ্ছা, আর কি করলেন, আর এখানে একটা ডিটেক্টর নিলেন। ডিটেক্টর মানে কি বোঝো, ডিটেক্টর মানে কেউ একজন যে আসছে সেটা বোঝা যাবে দেখে, মানে ডিটেক্ট করবে, নির্ণয় করবে যে ও আসছে কি আসছে না। ধরো কোনো একটা কণা যদি এর সোজা আসে, এর কী হবে, আলোটা জ্বলে উঠলো, সেরকম ডিটেক্টর। বা এর মধ্যে দিয়ে একটা কারেন্ট গেল, বা তুমি এখানে একটা গ্যালভানোমিটার মনে মনে ভাবতে পারো, একটা যন্ত্র নিলেন যেটা দিয়ে বোঝা যাবে কেউ একজন অতিক্রম করছে কি করছে না। আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এই হলো পুরো পরীক্ষার ব্যবস্থা। কি করা হচ্ছে দেখো, আমরা যদিও খুব সহজ সরল একটা ছবি আঁকার চেষ্টা করেছি, ঘটনাটা আরও জটিল যন্ত্রপাতি, অত জটিলের মধ্যে আমরা যাচ্ছি না। এই যে ফিলামেন্ট, এফ নাম দিই, এই ফিলামেন্ট, এটাকে কি বলা হচ্ছে, ক্যাথোড প্লেট, এটাকে আমরা কি বলছি, অ্যানোড প্লেট, এটাকে আমরা বলছি নিকেল ক্রিস্টাল, নিকেলের কেলাস। আচ্ছা, এটাকে কি বলা হচ্ছে, সংগ্রাহক বা ডিটেক্টর বলতে পারো, ডিটেক্টর, বুঝা গেল। আচ্ছা, এই ফিলামেন্ট থেকে কী হয় যেন, ফিলামেন্টকে ওই যে ব্যাটারি উৎসটা আছে না, এই যে উৎসটা, এই উৎসটা দিয়ে উত্তপ্ত করার ফলে ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হয়, ফিলামেন্টগুলো থেকে ইলেকট্রন নির্গত হয়। আর এই ক্যাথোড প্লেট থাকার জন্য, ক্যাথোড প্লেটে খুব সূক্ষ্ম ছিদ্র থাকার জন্য, আর ঠিক ক্যাথোড প্লেটের ছিদ্রের সোজা এই ছিদ্রটা, যে ছিদ্রটাও খুব সূক্ষ্ম, অত বড় নয়। ক্যাথোড আর অ্যানোড প্লেটের আমরা বিভবটা পরিবর্তন করি, এমনভাবে পরিবর্তন করা হয় যাতে এই জায়গা থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, কোন স্থান থেকে, ফিলামেন্ট থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, তারা এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে গিয়ে এই ধাতুর পৃষ্ঠে সরলরৈখিক পথে আপাতিত হতে পারে। হলো, কথাটা বুঝতে পারলে নিশ্চিত। আমরা কি করছি তাহলে দেখো, আমরা ওই প্লেটের বিভবটাকে পরিবর্তন করছি, পরিবর্তন করে এই ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনগুলোকে এমনভাবে পরিবর্তন করছি যাতে সরলরৈখিক পথে ইলেকট্রনগুলো গিয়ে নিকেল ক্রিস্টালের উপর আপাতিত হয়। হলো, নিকেল ক্রিস্টালের উপর আপাতিত হলো। কি করা হচ্ছে যেন, এই নিকেল ক্রিস্টালের উপর আপাতিত হওয়ার পর দেখা যায় নিকেল ক্রিস্টালের কোথায় পড়ছে, এই কেলাসগুলোর ওপর। এই যে এখানটায় তরঙ্গ এসে যেমন এই কেলাসের তলে পড়ছিল, এর ওপর এর কোনো একটা তলের ওপর এসে আপাতিত হলো। ধরো আমি একটু ছবিটা যদি আঁকি, ধরো এই তলটার ওপর আপাতিত হলো, এই তলটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে দেখাই, বুঝতে সুবিধা হবে। ধরো এই তলটার ওপর আপাতিত হলো, এই থিটা কোণে আপাতিত হলো নিকেল ক্রিস্টালের ওই তলের ওপর। হওয়ার পরে কী হবে যেন, ওই যে বললাম ওই ছিদ্রের ওপর আপাতিত হলো, এই ছিদ্র দিয়ে কী অপবর্তিত হবে, গতিপথটা বেঁকে যাবে, গতিপথ বিচ্যুত হয়ে দেখা গেল এই দিকে আসলো। এবার ডিটেক্টর দিয়ে আমরা ডিটেক্টরটা সরাবো, কোথায় তোর বসাতে হবে জানি না, সরিয়ে সরিয়ে দেখবো যে কোথায় এসে ওই তরঙ্গটা পৌঁছাচ্ছে। দেখলাম যে ফাই কোণে বিচ্যুত হয়ে এসে ডিটেক্টরে পৌঁছাচ্ছে। বোঝা গেল কি করা হলো তাহলে, আমরা প্রথমে এই ক্যাথোড আর অ্যানোডের বিভবটা পরিবর্তন করব, করে এমনভাবে পরিবর্তন করব যাতে ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনগুলি সরলরৈখিক পথে এসে এই নিকেল কেলাসের ওপর আপাতিত হয়। আপাতিত হওয়ার পরে বিভিন্ন দিকে ডিফ্র্যাক্টেড হয়ে যাবে, বিভিন্ন দিকে বেঁকে যাবে গতিপথ,
কারণ এই সূক্ষ্ম ছিদ্রের মতো গল্প, এখানে এই স্পেসিংগুলো, এই যে দুটো তলের মধ্যে দূরত্বটা সূক্ষ্ম ছিদ্রের ন্যায় কাজ করে। ওই ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় কী হয়, গতিপথ বেঁকে যায়। এখানে ইলেকট্রনের গতিপথ বেঁকে যাচ্ছে। আর কোন দিকে বেশিটা যাচ্ছে বোঝার জন্য বা কোন দিকে বেশি আলো প্রবেশ করছে জানার জন্য আমরা এই ডিটেক্টরটাকে বা এই সংগ্রাহকটাকে ঘোরাবো। এটাকে ঘোরানো যায়, এই যে ডট ডট লাইন ধরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায়। যে স্থানে গিয়ে আমি তীব্রতাটা বেশি পাবো সেই জায়গায় স্থির রাখলাম। দেখলাম আমি ফাই কোণ যখন করছে আপাতিত তরঙ্গের সঙ্গে ডিটেক্টরের, এটাকে আমরা যদি প্রতিফলিত তরঙ্গ বলি বা অপবর্তিত তরঙ্গ বলি, মধ্যবর্তী কোণ ফাই হলে আমি দেখলাম কি হলো, তীব্রতাটা সর্বোচ্চ হলো। এরপরে কি করলাম, ধরো আমরা এই সি আর এর মধ্যে বিভব পার্থক্য যখন 5 ভোল্ট রাখলাম, তখন দেখলাম যে কোণটা কত হলে, ধরো কোণটা দেখলাম 2 ডিগ্রি হলে তীব্রতা সর্বোচ্চ হচ্ছে। তারপরে আবার কি করলাম, সি আর এর মধ্যে বিভব পার্থক্য 5 থেকে বাড়িয়ে 15 করলাম বা 16 করলাম বা 17 করলাম, করে দেখলাম 10 ডিগ্রি হলে, এটাকে 10 ডিগ্রি ঘোরালে এই কোণটা 10 ডিগ্রি যখন হচ্ছে তখন কি হচ্ছে, তীব্রতা সর্বোচ্চ হচ্ছে। এইভাবে বিভবটা 50 ডিগ্রি করলাম, বিভব 50 ভোল্ট, 54 ভোল্ট, 70 ভোল্ট, এইভাবে পরিবর্তন করলাম আর দেখলাম যে কত কোণে অপবর্তনটা সর্বাধিক হচ্ছে। সেটা আমরা তীব্রতার সঙ্গে এই ফাইয়ের একটা লেখচিত্র অঙ্কন করলাম, যে তীব্রতা কত পাচ্ছি প্রত্যেকটা কোণের জন্য, তীব্রতা কত, বুঝতে পারলে? কি কি করছি তাহলে বোঝো ভালো করে। আমরা বিভবটা পাল্টাচ্ছি, পাল্টানোর জন্য বিভিন্ন কোণে কি হচ্ছে, আলোকরশ্মি তীব্রতা বিভিন্ন হচ্ছে, সেই তীব্রতাগুলো পরিমাপ করছি। 1, 5, আমি জানি না কত হবে, 1, 3 তীব্রতাগুলো পরিমাপ করে একটা লেখচিত্র অঙ্কন করলাম। কার সঙ্গে কার, এই ফাইয়ের সঙ্গে তীব্রতার। কোন ফাইয়ের সঙ্গে, এই ফাইটা নিশ্চয়ই বুঝতে পারলে, এই ফাই কোনটা, ফাইয়ের সঙ্গে কার তীব্রতার, এই যে আলোক তরঙ্গটা অপবর্তিত হয়েছে তার তীব্রতার একটা লেখচিত্র অঙ্কন করলাম। অঙ্কন করলে কি দেখা যায় যেন, মজার বিষয় হচ্ছে এই লেখচিত্রে দেখা যাচ্ছে যে 54 ডিগ্রি বা প্রায় 50 ডিগ্রি কোণে, 54 বলবো না, যখন এই ফাইটা প্রায় 50 ডিগ্রি তখন তীব্রতাটা সর্বাধিক হচ্ছে। দেখো বুঝলে কিনা কি করছি তাহলে, এই ফাইটাকে পরিবর্তন করছি, ফাইটাকে পরিবর্তন করে ফাইটা কি করে পাল্টাবো, দেখো এই ডিটেক্টর পাল্টালে, ডিটেক্টরটা যদি আমরা সরাতে থাকি কি দেখতে পাবো, বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য তীব্রতা বিভিন্ন হবে। মানে ফাই যখন 2 ডিগ্রি তখন এক ধরনের তীব্রতা, ফাই যখন 10 ডিগ্রি তখন এক ধরনের তীব্রতা, ফাই যখন 4 ডিগ্রি তখন এক ধরনের তীব্রতা, তীব্রতাগুলো রাখলাম। কত ভোল্ট বিভব রাখলাম যেন, দাঁড়াও এটা একটু ভুল বলা হলো, আমরা বিভবটা রেখে দিলাম একটা নির্দিষ্ট বিভবে 54 ভোল্টে রাখলাম। তুমি অন্য বিভবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি 54 ভোল্টেই রাখলাম। কার মধ্যে, সি আর এর মধ্যে বিভব পার্থক্য 54 রেখে এই ডিটেক্টরটাকে সরাচ্ছি, সংগ্রাহকটাকে সরিয়ে সরিয়ে দেখছি ফাইয়ের কোন মানের জন্য কত তীব্রতা পাচ্ছে। সেই তীব্রতাগুলো বসে এই লেখচিত্র পাওয়া গেল। এই লেখচিত্রে দেখা গেল যখন ফাই 50 ডিগ্রি তখন তীব্রতা সর্বাধিক হচ্ছে। বুঝলে কিনা দেখো, ফাইয়ের সঙ্গে আয়ের লেখচিত্র এঁকে দেখলাম ফাইটা যখন 50 ডিগ্রি তখন তীব্রতাটা কি হচ্ছে, সর্বাধিক হচ্ছে। বুঝতে পারলে এই লেখচিত্রে কত ভোল্ট রেখেছি, সি আর এর মধ্যে বিভব 54 ভোল্ট রেখে এই ঘটনাটা দেখলাম, এই লেখচিত্রটা আমরা দেখলাম। এবার দেখো একটা জিনিস, মজার বিষয় লক্ষ্য করে দেখো, এটা তো পরীক্ষা থেকে পেলাম, কিন্তু এখান থেকে কি আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনের অপবর্তন হয়েছে, বুঝতে পারিনি তো, এবার দেখো বুঝতে পারবো কি, এই কোণটা থিটা, এই কোণটা ফাই হলে এই কোণটাও থিটা হবে, এই কোণটা ফাই বলছি, এটা থিটা হবে। ফলে আমরা এই ছবিটা থেকে লিখতে পারি, দেখো থিটা প্লাস ফাই প্লাস থিটা সমান কত, 180 ডিগ্রি। ফলে থিটা সমান কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস কত, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত আসছে, 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা একসঙ্গে না করে এরকমভাবে করি, 180 ডিগ্রি 2 থিটা সমান 180 ডিগ্রি মাইনাস ফাই। আচ্ছা 2 থিটা সমান 180 ডিগ্রি, ফাইয়ের মান কত পেলাম, কত ডিগ্রিতে সর্বোচ্চ হলো, 50 ডিগ্রিতে। ফলে কত এলো দেখো, 2 থিটা সমান কত, 130 ডিগ্রি, তাই তো। ফলে থিটা সমান কত, 65 ডিগ্রি। অর্থাৎ যখন এই আলোকরশ্মিটা 65 ডিগ্রি কোণে আপাতিত হলো তখন তীব্রতাটা সর্বাধিক হলো। ফাইটা কি, ফাইটা হচ্ছে আপাতিত আলো আর
অপবর্তিত তরঙ্গের মধ্যে কোণ। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে এই আলোক তরঙ্গটা এই তলের উপর যত ডিগ্রি কোণে আপাতিত হয়েছে, দুটোর মধ্যে তফাৎ বোঝো। থিটাটা হলো কি? এই তল ও তরঙ্গের মধ্যবর্তী কোণ, তরঙ্গের মধ্যবর্তী কোণ। ফাইটা কি? ফাইটা হচ্ছে আপাতিত তরঙ্গ আপাতিত তরঙ্গ ও অপবর্তিত তরঙ্গ, এটা হচ্ছে অপবর্তিত তরঙ্গ, অপবর্তন ঘটেছে, অপবর্তিত তরঙ্গের মধ্যবর্তী কোণ। এখান থেকে আমরা দেখতে পেলাম থিটা অর্থাৎ আলোক তরঙ্গটা বা ইলেকট্রনের তরঙ্গ, ইলেকট্রনগুলো কত ডিগ্রি কোণে পড়লে? 65 ডিগ্রি কোণে পড়লে সর্বাধিক তীব্রতা পাওয়া যাচ্ছে। কত ভোল্টে? 54 ভোল্ট, তাই তো? এবার মজার বিষয় লক্ষ্য করে দেখো, আমরা যদি ওই সমীকরণে বসাই, যে সমীকরণটা ব্র্যাগ বলেছিলেন, এই যে আমি ঘরের মধ্যে লিখি, আচ্ছা এখানে না লিখে এরকমভাবে না করে দেখো, আমরা জানি ব্র্যাগের সূত্র থেকে কি জানি? 2d sin থিটা সমান কত হয়? ল্যামডা, তাই তো নাকি? ফলে আমরা ল্যামডা সমান কি লিখতে পারি? 2 ইন্টু ডি। ডিটা কি জানো? এই নিকেলের দুটো ক্রিস্টালের মধ্যে দূরত্ব 0.91 অ্যামস্ট্রং মতো হয়। আর সাইন কত ডিগ্রি? সাইন 65 ডিগ্রি। এটা গণনা করলে দেখা যাচ্ছে 1.66 অ্যামস্ট্রংয়ের মতো হচ্ছে, 65 অ্যামস্ট্রং। অর্থাৎ কি? এই যে ইলেকট্রনটা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পেলাম কত? 1.65 অ্যামস্ট্রং বের হয়ে গেল। কিভাবে? ডি বগলি তরঙ্গ থেকে আমি দেখতে পেলাম, ভালো করে মন দিয়ে বোঝো ব্যাপারটা, কি ঘটনা ঘটলো। আমি দেখতে পেলাম এখানে যে সি আর এর মধ্যে বিভব পার্থক্য কত রেখেছি? 54 ভোল্ট রেখে দেখতে পেলাম যখন ফাই 50 ডিগ্রি তখন তীব্রতা সর্বাধিক হচ্ছে। তীব্রতা সর্বাধিক হচ্ছে মানে কি? তখন সেখানে বেশি আলোকিত অঞ্চল হয়েছে, চরম বিন্দু গঠিত হয়েছে, যেটা বলছিলাম, উজ্জ্বলতা সেখানে বেড়েছে, ওই জন্য তো তীব্রতা বেড়েছে। অর্থাৎ ফাই যখন 50 ডিগ্রি তখন তীব্রতা সর্বাধিক হচ্ছে। আর ফাই 50 ডিগ্রি হলে আমরা দেখতে পাচ্ছি থিটা কত ডিগ্রি হয়? 65 ডিগ্রি। এবার থিটার ভ্যালু বসিয়ে দেখতে পাচ্ছি কত আসছে? ইলেকট্রনটি তরঙ্গ দৈর্ঘ্য বা এই যে তরঙ্গটা এসে পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 1.65 অ্যামস্ট্রং। আর আমরা প্রমাণ করেছি একটা ইলেকট্রন 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? 1.66 অ্যামস্ট্রং। মানে কি? দুটো প্রায় সমান। এই ব্র্যাগের সূত্র থেকে এই তরঙ্গটা যে তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি আর ইলেকট্রনকে 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করলে যে তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, দুটো সমান। ফলে আমরা বলতে পারি এটা ইলেকট্রন কণা হিসেবে আসলেও কি হচ্ছে? তরঙ্গের ন্যায় আচরণ করছে, অর্থাৎ ইলেকট্রনের অপবর্তন ঘটছে। এই দ্বারাই প্রমাণিত হলো যে ইলেকট্রন প্রধানত কণা হলো তরঙ্গের ন্যায় আচরণ করে। তাহলে আরো একবার ছোট করে বলে দিই মূল বিষয়বস্তুটা কি, খুব খুব সহজে বোঝার চেষ্টা করি। আসো, খুব সহজ একটা জিনিস। আমরা ডি বগলি সূত্র থেকে দেখিয়েছি যে 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গতিশীল হলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য হয় 1.66 অ্যামস্ট্রং। অঙ্ক করে দেখিয়েছি, শুরুতেই দেখালাম। এবার কি করলাম? আমরা ইলেকট্রনকে 54 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিকেল ক্রিস্টালের উপর ফেললাম। ফেলে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে ফাইয়ের মান যখন 50 ডিগ্রি হচ্ছে তখন তীব্রতা সর্বাধিক হচ্ছে, মানে তখন নিশ্চয়ই কি হয়েছে? চরম বিন্দু গঠিত হয়েছে। তাহলে চরম বিন্দু হয়েছে মানে আমি এই সূত্র থেকে ল্যামডা পাবো। এই সূত্রে বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছি ল্যামডার ভ্যালু হচ্ছে 1.65। অর্থাৎ এখান থেকে যে তরঙ্গটা এসে পড়ছিল, অ্যাকচুয়ালি আমরা ফেলেছিলাম কণা, কিন্তু দেখলাম তার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 1.65 অ্যামস্ট্রং। ফলে আমরা বলতে পারি এখানে কণা হিসেবে হয়তো ইলেকট্রন পড়েছে, কিন্তু আচরণ করছে কার মতো? তরঙ্গের ন্যায়। এই হলো ডিভিশন জার্মানের পরীক্ষা। অর্থাৎ আমরা এখান থেকে ইলেকট্রনের ডি বগলি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম প্রমাণ করে দিলাম, কারণ ইলেকট্রনের অপবর্তন ঘটছে। ফার্স্ট অর্ডার অপবর্তন হলে প্রথম চরম বিন্দুর ক্ষেত্রে কেমন তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটাও নির্ণয় করলাম। এই ডিভিশন জার্মানের পরীক্ষা। তোমাদের সিলেবাসে শুধু বলে যে ডিভিশন জার্মানের পরীক্ষার গুরুত্ব কি, আমরা বলবো ডিভিশন জার্মানের পরীক্ষা থেকে আমরা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা যে প্রমাণিত করতে পারি, বা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের যে প্রকল্প দিয়েছিলেন সেটা পরীক্ষামূলক প্রমাণ করা যায় ডিভিশন জার্মানের পরীক্ষা থেকে। বোঝা গেল? অর্থাৎ ইলেকট্রনও পদার্থের হলো কণার ন্যায় আচরণ করে। তোমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে গেল। পরের ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে।